তারপরে হচ্ছে ভাইবাতে কোন প্রশ্নের উত্তর কতটুকু ও কিভাবে দিতে হবে, যে বাংলাদেশে কয়টি ঋতু, আপনি বলবেন 6টি ঋতু। এটা কিন্তু ইনফরমেটিভ প্রশ্ন। স্যার 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমি আনসারটি দেওয়ার সময় কিন্তু তাদেরকে আমি স্যার অ্যাড্রেস করছি। অর্থাৎ সেই পরীক্ষা, যে পরীক্ষায় প্রশ্নকর্তা প্রশ্ন করেন, আগে আমার ক্লাসটি করেন, প্রত্যেকে একটু কনসেন্ট্রেটেড হবেন এবং শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। চাকরি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি অ্যালাউ করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বাংলাদেশের শ্রেষ্ঠ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার। তো আপনারা যারা ইতোমধ্যে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে মূলত আজকে এই বিশেষ প্রোগ্রামটির আয়োজন করা বিদ্যাবাড়ির পক্ষ থেকে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের জন্য ভাইবা প্রস্তুতি যেভাবে নেবেন। সবার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, যারা সম্পৃক্ত বা সংশ্লিষ্ট আজকে যারা ক্লাসটি করছেন তারা প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের যারা পরিচিত আছে যারা প্রাইমারি ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের নাম মেনশন করে দিবেন, যাতে এই প্রোগ্রামটি তারা দেখতে পারে। হ্যাঁ, আপনারা যারা আমাকে সালাম, নমস্কার কিংবা আদাব কনভে করছেন, আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং প্রত্যেকের সালাম, নমস্কার এবং সব কিছু আমি কনভেট হচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা সেশন কন্ডাক্ট করব। আজকে আমাদের যে আলোচনার বিষয়গুলো থাকবে সেটা হলো ভাইবা কি, তারপরে ভাইবার গুরুত্ব কি, ভাইবার প্রশ্নের মানবন্টন, ভাইবা বোর্ডে কারা থাকেন, তারপরে ভাইবা বোর্ডে একজন প্রার্থীর কি কি বিষয় দেখা হয়, তারপরে হচ্ছে ভাইবা বোর্ডে একজন প্রার্থী যাবার পূর্বে বিদ্যাবাড়িতে যারা ভাইবার সার্ভিসটা আপনারা যারা নেবেন, হ্যাঁ আমি ভর্তিকৃত ছাত্রী, ভেরি গুড, দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। আপনাদের সবগুলো ক্লাস আমি নিব। তো কি কি বিষয় আপনাদেরকে শেখানো হবে এই বিষয়গুলো, প্লাস হচ্ছে মডেল কিছু ভাইবা প্রশ্ন, যে আপনাদের সম্ভাব্য প্রশ্ন কি প্রশ্ন করতে পারে ভাইবা বোর্ডে, সেই বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে আজকের এই আলোচনায় খুব সংক্ষেপে। আচ্ছা, আমি প্রথমে যাচ্ছি, আজকের আলোচনার প্রথমে আমি যাব, সেটি হচ্ছে, হ্যাঁ তার আগে একটু আপনাদেরকে বলে রাখি যে আমি বর্তমানে বিদ্যাবাড়িতে হেড অফ ভাইবা প্রোগ্রাম হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। আপনারা অনেকে আমাকে চেনেন। আমি মূলত বিসিএস এর তারপরে অন্যান্য যে সরকারি চাকরির যে ভাইবা প্রস্তুতি সেটা বিদ্যাবাড়িতে আয়োজন করা হচ্ছে এবং হবে প্রাইমারি সহ। কাজী যাই হোক, সব কিছুতে আপনাদেরকে প্রস্তুত করা হবে বিদ্যাবাড়িতে। তো ইতোমধ্যে দুইটা ব্যাচ বলতে প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের যে ভাইবা কোর্সটিতে যারা ভর্তি হয়েছিল বিদ্যাবাড়িতে, আপনাদের মধ্যে অনেকে হয়তো থাকতে পারেন। এই ভাইবা কোর্সটি করার পরে অনেকের মন্তব্য যে স্যার এর আগেও আমি ভাইবা বোর্ড ফেস করছি প্রাইমারিতে, আমার চাকরিটি হয়নি। তো কেন চাকরিটি হয়নি তার কারণ স্যার আমি এখন বুঝতে পারছি, যে বিদ্যাবাড়িতে এসে আপনার ক্লাসটি করার পরে, যে প্রাইমারি ভাইবাতে স্যার আমি কি ভুল করেছি বা কেন আমাকে নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, সেটির কারণ স্যার এখন অনুধাবন করতে পারছি যে বিদ্যাবাড়িতে আপনার ভাইবা ক্লাসটি করার পরে। অর্থাৎ এখানে ভাইবাটা কি, ভাইবা বোর্ডে কারা থাকেন, আর ভাইবা সংক্রান্ত আমার ভাইবা সংক্রান্ত অনেক নলেজ আমার রয়েছে এবং আমি মূলত বিসিএস ক্যাডার অফিসারদেরকেও কিন্তু পড়াই। অনেক বিসিএস ক্যাডার অফিসার আছেন যারা ক্যাডার চেঞ্জ করার জন্য ভাইবার প্রস্তুতি নেন, তাদেরকে কিন্তু আমি ভাইবা পড়াই। তো বিদ্যাবাড়িতে আমি সে দায়িত্বে আছি বিসিএস সহ, নন ক্যাডার সহ, প্রাইমারি সহ ভাইবা কোর্সের ক্ষেত্রে। তো শুধু এতটুকু আমি আপনাদেরকে আজকের ক্লাসে বলবো এবং প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন যে এই ভাইবাটিকে কোনোভাবে লাইটলি নেওয়ার সুযোগ নেই। এটি একটা পরীক্ষা এবং এই পরীক্ষাটিকে যে আপনাকে ইম্পর্টেন্টলি নিতে হবে, ডিপলি নিতে হবে। এবং ভাইবা বোর্ডে আমরা ছোটোখাটো কিছু ভুল করি, সেটি অজ্ঞাত সারে, এবং এই ভুলগুলো আমাদেরকে যে পিছিয়ে দেয় চাকরিটি পাওয়ার ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভাইবাটা কি। প্রথমে এই যে এই ভাইবা শব্দটির আমি যদি এটিকে বাংলা করি তাহলে এটির বাংলা অর্থ হচ্ছে মৌখিক পরীক্ষা, ভাইবা বা মৌখিক পরীক্ষা। এখন আসেন, এই যে মৌখিক পরীক্ষা তার মানে শেষের দিকে শব্দটি হচ্ছে পরীক্ষা, তার মানে এটা কিন্তু একটা পরীক্ষা এবং সেটি হচ্ছে মৌখিক পরীক্ষা। অর্থাৎ সেই পরীক্ষা যে পরীক্ষায় প্রশ্নকর্তা প্রশ্ন করেন মুখ দিয়ে
এবং যারা প্রার্থী বা যারা উত্তরদাতা তারা আনসার করে মুখ দিয়ে। তাহলে মুখ দিয়ে প্রশ্ন করা হয় এবং মুখ দিয়ে আনসার দিতে হয়, এমন পরীক্ষাকে বলা হয় মৌখিক পরীক্ষা। তো সাধারণত একজন প্রার্থী মুখ দিয়ে কি প্রকাশ করে? মুখ দিয়ে কি শুধু প্রশ্নের উত্তর প্রকাশ করে? না, মুখ দিয়ে প্রশ্নের উত্তর প্রকাশ করে এবং সেই উত্তরটি সে কোন ভাষা ব্যবহার করছে উত্তরটি প্রকাশ করবার জন্য, অর্থাৎ তার শব্দ চয়নটা কি, উত্তরটি প্রকাশ করার পরে বা প্রকাশ করার সময় সে কোন ভঙ্গিতে উত্তরটি প্রকাশ করছে, সে কি বোর্ডের প্রতি মনোযোগী হয়ে প্রশ্নটির উত্তর দিচ্ছে, নাকি বোর্ডের প্রতি অমনোযোগী উত্তরে দিচ্ছে, নাকি বোর্ডের প্রতি আই কন্ট্যাক্ট করছে নাকি করছে না, নাকি তার কিছু ব্যাড হ্যাবিট আছে, হাত নাড়ানো, পা নাড়ানো, এদিক সেদিক তাকানো, এগুলো সে কোন দিকে যাচ্ছে, এগুলো কিন্তু মৌখিক পরীক্ষাতে দেখা হয়। কাজে একজন প্রার্থী যখন লিখিত পরীক্ষায় পাশ করে, লিখিত পরীক্ষায় পাশ করার পর যখন তাকে মৌখিক পরীক্ষাতে ডাকা হয়, তখন সে মৌখিক পরীক্ষাতে গিয়ে সে প্রার্থী কি প্রকাশ করে? সে শুধু মুখ দিয়ে তার প্রশ্নের উত্তর প্রকাশ করে না, বরঞ্চ সে প্রার্থী সে কি ভাবে, কি চিন্তা করে, অর্থাৎ তার থিঙ্কিংটা কি, তার আইডিওলজিটা কি, তার ভ্যালুসটা কি, সেটা সে প্রকাশ করে। এবং এটি প্রকাশ করার সময় সে কোন ভঙ্গিতে প্রকাশ করে এটা কিন্তু ভাইবা বোর্ড দেখে। এবং যদি কেউ শিক্ষক হিসাবে চাকরি পেতে চায়, বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে চাকরি পেতে চায়, তো সে চাকরিটি পাওয়ার পরে তার যে দায়িত্ব এবং কর্তব্যটি, অর্থাৎ ছেলে মেয়েদেরকে পড়ানো, তো সেই পড়ানোর ক্ষেত্রে সে কিভাবে ছেলে মেয়েদেরকে তার প্রতি সেন্ট্রালাইজড করে, কিভাবে সে কনভিন্সড করে, এই বিষয়গুলো কিন্তু ভাইবা বোর্ডে দেখা হয়। আপনারা যারা ভর্তি হতে আগ্রহী, একটু পরে আমি আপনাদের নম্বর দিচ্ছি, সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এবং দ্বিতীয় ব্যাচের আপনাদের ভাইবা গোল্ড ব্যাচের স্টুডেন্ট ছিলাম, ভাইবা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। নিঃসন্দেহে আপনি এতটুকু বলবেন যে দ্বিতীয় ব্যাচ কিংবা প্রথম ব্যাচ, দুইটা ব্যাচ বিদ্যাবাড়ির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এবং সবগুলো ক্লাস আমি নিয়েছি এবং আমি আপনাদের সবগুলো ক্লাস নিব। আশা করি আপনারা ক্লাসটি করে অনেকেই বেনিফিটেড হয়েছেন এবং সরাসরি মন্তব্য করছেন যে স্যার ভাইবা বোর্ড থেকে ফেস করে অনেকে বলছে স্যার বিদ্যাবাড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দর একটা ভাইবা দিয়েছি স্যার, এর আগে ভাইবাটি দিইনি, জানতাম না স্যার কোন কথা কিভাবে গুছিয়ে বলতে হয়, কোন কথা কতটুকু বলতে হয়, কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়, এটা কখনো স্যার খেয়াল করিনি। তো আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, আপনারা যারা আমি ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা যারা ভর্তি হতে আগ্রহী, আমাদের কর্তৃপক্ষ আপনাদেরকে একটু পরে নম্বর দিয়ে দিবে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। তো এতটুকু আমি আপনাদেরকে বলবো যে মৌখিক পরীক্ষা, এই পরীক্ষাতে আপনি এ পর্যন্ত যা আপনার অর্জন হয়েছে, যেটা আপনি শিখেছেন, সেটি পুঁথিগত বিদ্যা কিংবা পারিপার্শ্বিক থেকে যেটি আপনি শিখেছেন, হ্যাঁ, এই শিক্ষাটা আপনি কিভাবে মৌখিক পরীক্ষাতে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে আপনার মুখ দিয়ে প্রকাশ করবেন, এটা আসলে মৌখিক পরীক্ষাতে বোর্ড দেখে। তো শুধুমাত্র আপনি মুখ দিয়ে কিন্তু কথাটি বলছেন না, মুখ দিয়ে কথা বলার সাথে সাথে আপনার অঙ্গেরই কিন্তু একটা ভাষা আছে, অর্থাৎ যেটিকে আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ। আমার অঙ্গের ভাষাটা কেমন, আমার মুখ দিয়ে কথা বলার সময় আমি হাত নাড়াচ্ছি নাকি পা নাড়াচ্ছি নাকি এদিক সেদিক তাকাচ্ছি, কি বোর্ডের প্রতি আমি কনসেন্ট্রেটেড কিনা, সবগুলো কিন্তু বোর্ড দেখে। দেখার পরে কিন্তু আপনার নম্বরটি দেওয়া হয়। কাজেই এ পর্যন্ত দ্বিতীয় ব্যাচ এবং প্রথম ব্যাচ, দুইটা ব্যাচে অলমোস্ট 1000 স্টুডেন্টকে আমি পড়িয়েছি, অলমোস্ট 1000 স্টুডেন্টকে পড়িয়েছি, প্রায় 1000 স্টুডেন্টকে পড়িয়েছি বিদ্যাবাড়িতে। প্রত্যেকটা স্টুডেন্টের তাদের কমেন্ট এটাই যে স্যার আগে কখনো খেয়াল করিনি, আগে কখনো চিন্তা করিনি যে বিদ্যাবাড়িতে আপনার ক্লাসটি করার পরে স্যার বুঝতে পেরেছি, বিদ্যাবাড়িকে ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করা। যদিও বিদ্যাবাড়ি হচ্ছে এই প্রাইমারি ভাইবা প্রোগ্রামের, আমি যদি বলি এটি অফ দ্য রেকর্ড বলছি না, এটা আমি অন দ্য রেকর্ড বলছি এবং চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি যে বিদ্যাবাড়ির পূর্বে বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠান প্রাইমারির জন্য ভাইবা প্রোগ্রাম লঞ্চ করিনি। এখন হয়তো বিদ্যাবাড়িকে দেখা দেখি অনেকেই ভাইবা প্রোগ্রাম লঞ্চ করছে, কিন্তু এতটুকু আমি বলতে পারি আপনারা যারা বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছেন বা ইতোপূর্বে যারা ভর্তিকৃত স্টুডেন্ট, শুধু আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনারা একটু কমেন্ট করবেন যারা এর আগে আমার ক্লাসটি করছেন, কতটা আপনার বেনিফিটেড হয়েছেন এবং আমাদের যে লেকচারগুলো বিদ্যাবাড়িতে আপনাদেরকে যেগুলো আমি পড়াবো সেটা কতটা গোছালোভাবে পড়াবো এবং টু দ্য পয়েন্টে আমি আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দিব। কাজেই ভাইবাটা হচ্ছে এমন একটি পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে আপনাকে উপস্থাপন করতে হয়, আপনাকে প্রেজেন্ট করতে হয় বিজ্ঞ সদস্যদের কাছে, এবং এই প্রেজেন্টেশনের মধ্য দিয়েই কিন্তু আলটিমেটলি প্রমাণিত হয় যে আপনি চাকরিটি পাবেন নাকি চাকরিটি পাবেন না। এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনারা অনেকে প্রশ্ন করছেন, সেই উত্তরগুলো আমি পর্যায়ক্রমে দিচ্ছি। তাহলে ভাইবাটা কি সেটা আমি সংক্ষেপে বলছি। ভাইবার গুরুত্বটা কি? প্রথমত এই ভাইবাতে একজন প্রার্থীকে, যারা ভাইবা বোর্ডে থাকেন তারা একজন প্রার্থীকে 10 মিনিট বা 15 মিনিট কথা বলার মধ্য দিয়েই আলটিমেটলি তারা একটা সিদ্ধান্তে চলে আসে আসলে প্রার্থী চাকরি পাবে কি পাবে না। অর্থাৎ আপনি অনেক মেধাবী ছেলে হতে পারেন, অনেক মেধাবী মেয়ে হতে পারেন, আপনার একাডেমিক রেজাল্ট বা আপনার ব্রিলিয়ান্ট রেজাল্ট থাকতে পারে,
হ্যাঁ, বাট আপনার যে একাডেমিক রেজাল্ট বা ব্রিলিয়ান্ট রেজাল্ট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এডুকেট ম্যানারটা কেমন, অর্থাৎ ভাইবা বোর্ডকে আপনি কনভিন্স করতে পেরেছেন কি পারেননি। এই ভাইবা বোর্ডকে কনভিন্স করা বা ভাইবা বোর্ডকে কনভিন্স করতে পারা বা না পারা, এটার উপর নির্ভর করে আপনার সর্বোচ্চ নম্বর কিংবা সর্বনিম্ন নম্বর। কাজেই ভাইবার গুরুত্বটাও, হ্যাঁ আমি ভর্তি হতে চাই, প্লিজ আপনারা একটু প্রত্যেকে আমাদের অথরিটির সাথে একটু কথা বলবেন, একটু পরে ফোন নম্বর দিয়ে দিচ্ছি। ওই যে ওদের একটা আছে না, ফোন নম্বরে যোগাযোগ করে, সেটা একটু দেখো তো, কমেন্টটা দেখো তো। যারা আপনার ইন্টারেস্টেড, এতটুকু বলবো খুবই নামমাত্র মূল্যে আপনাদের ভাইবা সার্ভিসটি দেওয়া হবে বিদ্যাবাড়ির পক্ষ থেকে। এবং আশা করি এই যে সার্ভিসটি আপনারা পাবেন, এই সার্ভিসটি পাওয়ার পরে আপনি নিজেই বুঝবেন যে স্যার আমি আগে কী ছিলাম, আমি আগে কী চিন্তা করতাম, আগে কী ভাবতাম, এখন আমার নতুন করে ভাবনাটা কিংবা আমার চিন্তাটা নতুন হয়েছে। অর্থাৎ আমি আগে যেভাবে চিন্তা করতাম একটি কথা বলার সময়, সে কথাটা কিন্তু বলার স্টাইল বা ধরন কিন্তু চেঞ্জ হয়েছে। তো ভাইবার গুরুত্ব হচ্ছে, ভাইবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভাইবাতে যদি আপনি, এখানে যেহেতু 25 মার্কস থাকে, এই 25 মার্কসের মধ্যে স্পেশালি হ্যাঁ যারা ভর্তি হতে চাচ্ছেন, ওই যে ওদের নম্বর দিয়ে দাও ওদেরকে, যারা ভর্তি হতে চাচ্ছেন, হ্যাঁ আমাদের ক্লাস শুরু খুব দ্রুত, 2-1 দিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ভাইবাতে কেউ ধরেন 15 মার্কস এবং 10 মার্কস, এখানে 15 মার্কস হচ্ছে আপনার প্রেজেন্টেশন, আপনার যেটিকে বলবো যে নলেজ এবং অন্যান্য বিষয়ের এক্সপ্রেশন হচ্ছে 15 মার্কস, আর বাকি হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট হচ্ছে 10 মার্কস। তো একাডেমিক রেজাল্ট অলমোস্ট সবাই 10 মার্কসের কাছাকাছি সবাই পেয়ে যাবে। এখানে ডিফারেন্সটা তৈরি হবে হচ্ছে 15 মার্কসে, অর্থাৎ 15 মার্কসের মধ্যে কেউ হয়তো 4 বা 5 পেতে পারে, আবার কেউ হয়তো 13 কিংবা 12 পেতে পারে। ইনফ্যাক্ট এখানে যে 7 থেকে 8টি নম্বর, এটা কিন্তু ব্যবধান তৈরি করে দিবে। কাজেই চাকরি পাওয়ার ক্ষেত্রে 1 নম্বর বা 2 নম্বর এটা অনেকেই এগিয়ে নেয়, অনেকে পিছিয়ে দেয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা যারা আজকে ক্লাসটি করছেন, আমি অনেকে হয়তো আমার আগের ক্লাসটি করছে বিদ্যাবাড়িতে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে, প্রত্যেকের কমেন্ট ছিল এরকম যে স্যার বিদ্যাবাড়িকে আবারও থ্যাঙ্কস গিভ করছি যে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করবার জন্য। স্যার আগে কখনো চিন্তা করিনি যে ভাইবাতে যে নামে মাত্র একটা ফি দিয়ে বিদ্যাবাড়িতে যে সার্ভিসটা পাচ্ছি স্যার আপনার কাছ থেকে, এই সার্ভিসটা স্যার আগে কখনো পাইনি এবং আগে কখনো চিন্তাও করিনি স্যার। কাজে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আগে আমার ক্লাসটি করেন, প্রত্যেকে একটু কনসেন্ট্রেটেড হবেন এবং শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং আপনাদের প্রিয়জন বা পরিচিত যারা আছে তাদেরকে একটু জানিয়ে দিবেন যে বিদ্যাবাড়ির পক্ষ থেকে বিশেষ ভাইবা প্রোগ্রাম, নন ক্যাডার ভাইবা প্রোগ্রাম, আগামীতে ব্যাংক ভাইবা প্রোগ্রাম, প্রাইমারি ভাইবা প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো এখানে শুরু হচ্ছে এবং জবের জন্য সর্বোচ্চ এবং একটি বেস্ট প্ল্যাটফর্ম হিসাবে বিদ্যাবাড়ি আগে ছিল, এখনও আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, সেটা হলো যে ভাইবার গুরুত্বটা কি। তাহলে ভাইবার গুরুত্বটা কিন্তু আমি আপনাকে আচ্ছা অনেকে কমেন্ট করছেন, ঠিক আছে ভর্তি হতে চাচ্ছেন। এবার আসেন এই যে ভাইবার নম্বর বন্টন, হ্যাঁ ভাইবাতে টোটাল 25 মার্কসের থাকবে। খেয়াল করেন ভাইবাতে টোটাল 25 নম্বর থাকবে। এই 25 নম্বরের মধ্যে আপনার একাডেমিক রেজাল্ট, যেটা আমি আগেই বলেছি, একাডেমিক রেজাল্টের জন্য 10 নম্বর থাকবে, 10 মার্কস। আর আপনার ভাইবা বোর্ডে আপনার এডুকেট ম্যানার, অর্থাৎ আপনার প্রেজেন্টেশন, আপনার ম্যানার, হ্যাঁ আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন বলছেন, হ্যাঁ এ বিষয়ে আমাদের অথরিটি আপনাদের সাথে কথা বলছে, একটু তাদের সাথে যোগাযোগ করবেন, ফোন নম্বর দেওয়া হচ্ছে। আপনার এডুকেট ম্যানার, আপনার তথ্য জ্ঞান অর্থাৎ আপনার ইনফরমেশন, আপনার উপস্থিত বুদ্ধিমত্তা এবং অন্যান্য সব কিছুর উপরে আপনার 15 মার্কস থাকবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 10 মার্কস আপনার নিজের হাতে, একাডেমিক রেজাল্ট যেহেতু আপনার নিজের হাতে। আর আমি আপনাকে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনাকে ক্লাসে এই 15 মার্কসের মধ্যে সর্বোচ্চ নম্বরটি যাতে নিশ্চিত হয় সেই বিষয় কিন্তু আপনাকে নিশ্চিত করব ক্লাসে। অর্থাৎ এই 15 মার্কসের মধ্যে কেউ হয়তো 5 কিংবা 6 পেতে পারে, আবার এই 15 মার্কসের মধ্যে কেউ 12 কিংবা 13 পেতে পারে। তাহলে চিন্তা করে দেখেন এই 15 মার্কসের মধ্যে কিন্তু 7 বা 8 একটা ব্যবধান কিন্তু তৈরি হয়ে যেতে পারে। আর এই ব্যবধানই কিন্তু আপনার চাকরির দৌড়ে আপনাকে এগিয়ে নিবে কিংবা কাউকে কিন্তু পিছিয়ে দিবে। কাজী এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে ভাইবাতে 15 নম্বর কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ টোটাল 25 মার্কস কেন গুরুত্বপূর্ণ, বা কিভাবে এই 25 মার্কস কাউকে চাকরির দৌড়ে এগিয়ে নিয়ে যাবে, কাউকে চাকরির দৌড়ে পিছিয়ে নিয়ে যাবে। কাজে এটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব যে ভাইবা বোর্ডে আসলে কারা থাকেন। ভাইবা বোর্ডে মূলত সাধারণত যে কোনো ভাইবা বোর্ডে 3 জন থাকেন। ইউজুয়ালি যে কোনো ভাইবা বোর্ডে 3 জন থাকেন। একজনকে বলা হয় বোর্ড চেয়ারম্যান, অর্থাৎ যার নেতৃত্বে ভাইবা বোর্ড পরিচালিত হয়। হ্যাঁ, ভাইবা বোর্ড পরিচালিত হয়। যারা ভর্তি হতে ইন্টারেস্টেড, একটু আপনাদেরকে বলি, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে আপনারা নামে মাত্র ফি দিয়ে বিদ্যাবাড়িতে যে ভাইবার সার্ভিসটি নেবেন, আপনারা এই ক্লাসটি করার পরে বা ক্লাসগুলো করার পরে কিন্তু আপনারা বুঝবেন যে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনটি, আগে যেভাবে ভাবতেন
সে ভাবনাটা কিন্তু আপনি নিঃসন্দেহে চেঞ্জ হয়ে যাবে। এবার আসেন, সাধারণত ভাইবা বোর্ডে যারা থাকেন সেটা হচ্ছে যে একটা জেলার সংশ্লিষ্ট জেলার মান্যবর ডিসি মহোদয় কিংবা এডিসি মহোদয় সাধারণত ভাইবা বোর্ডে থাকেন, বোর্ড চেয়ারম্যান হিসেবে সাধারণত ডিসি মহোদয় থাকেন। সাথে থাকেন সংশ্লিষ্ট জেলার ডিপিইও, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার, এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গ যারা থাকেন। এই টোটাল সাধারণত ভাইবা বোর্ডে 3 জন থাকেন, 3-এর অধিক ব্যক্তিও থাকতে পারেন। তাহলে ভাইবা বোর্ডে কারা থাকেন সংক্ষেপে একটু আপনাদেরকে বলে দিলাম ভাইবা বোর্ডে কারা থাকেন। এখন আসেন, এই ভাইবা বোর্ডে একজন প্রার্থীর কি দেখা হয়। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে ভাইবার জন্য আর প্রস্তুতি নেওয়ার কি আছে, প্রাইমারিতে লিখিত পরীক্ষায় ঠিকছি 25 মার্কসের ভাইবা, তার মধ্যে একাডেমিক রেজাল্ট 10 মার্কস আর 15 মার্কস তো প্রেজেন্টেশন, কাজে এটা পড়ার কিছু নেই, ভাইবা বোর্ডে চলে যাব, প্রশ্ন করবে, আনসার দিয়ে দিব। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা হয়তো অনেকে খেয়াল করি না, আসলে ভাইবা বোর্ডে ভাইবাকে যে গুরুত্বর সাথে নেওয়া উচিত এটা আমরা অনেকে খেয়াল করি না। ভাইবা বোর্ডে একজন প্রার্থীর যেটা দেখা হয় সেটা হচ্ছে তার ম্যানারটা। এখন আসেন, ম্যানারের ক্যারেক্টারিস্টিক্স কী বা ম্যানারের ডেফিনেশনটা কী। ম্যানারের ডেফিনেশন হচ্ছে যে কোন সময় ভাইবা বোর্ডে কখন আপনাকে সরি বলতে হবে, কখন আপনাকে ভাইবা বোর্ডে থ্যাঙ্কস গিভ করতে হবে, কিংবা ভাইবা বোর্ডে কখন আপনাকে এক্সকিউজ মি বলতে হবে, কিংবা ভাইবা বোর্ডে প্রবেশ থেকে শুরু করে অবস্থান এবং প্রস্থান অবধি 10 মিনিটস বা 15 মিনিটস, এই সময়টা আপনি ভাইবা বোর্ডে কীভাবে কাটাচ্ছেন, কিভাবে অতিবাহিত করছেন, এটার সার্বিক ম্যানার ভাইবা বোর্ডে দেখা হয়। এগুলো আমি ক্লাসে আপনাদের শেখাবো। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যে তথ্য জ্ঞান, অর্থাৎ একটা বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সেই বিষয়ে আপনার ইনফরমেশনটি কেমন জানা আছে, অর্থাৎ আপনার নলেজটি কেমন, আপনি কতটা এনরিচড, আপনি কতটা জ্ঞানের সমৃদ্ধ, এবং সেটি অবশ্যই প্রাসঙ্গিক জ্ঞানে। এরপরে আছে আপনার শব্দচয়ন, কাকে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন, কতটুকু কথা আপনি মেপে বলবেন। শব্দ তো আমরা অনেক শব্দই ব্যবহার করতে পারি, কিন্তু কোন শব্দটি কোন জায়গায় ব্যবহার করা উচিত এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই কথা বলতে পারি, অলমোস্ট আমরা সবাই কথা বলতে পারি কেবল বোবা ছাড়া, কিন্তু কোন কথাটা কোন জায়গায় বলতে হয়, যে কথাটা আমি আমার বন্ধুর সাথে বলতে পারি, যে কথাটা সেই কথাটা কিন্তু আমি ভাইবা বোর্ডে বলতে পারি না। আমার বন্ধুর নামের সাথে আমার বন্ধুর নাম উচ্চারণ করতে গিয়ে বা নাম মেনশন করতে গিয়ে আমি শুধু তার নামটা কিন্তু উচ্চারণ করতে পারি, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের নাম যদি আমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে, আমাদের মহামান্য রাষ্ট্রপতির নাম যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু তার নামটি বলার ক্ষেত্রেও কিন্তু একটা এটিকেট ম্যানার আছে। কোন শব্দটি ইউজ করবো তার নামের ক্ষেত্রে, কোন শব্দ দিয়ে তাকে আমরা অ্যাড্রেস করব, এটা কিন্তু ভাইবা বোর্ড দেখে। কাজেই শব্দ চয়ন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধিমত্তা। আপনি যখন ভাইবা বোর্ডে থাকলেন তখন আপনাকে এমন কিছু প্রশ্ন করা হবে, সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মধ্য দিয়ে আপনার উপস্থিত বুদ্ধিমত্তা কিন্তু যাচ করা যাবে বা যাচ করা হবে। অর্থাৎ আপনি কোন পরিস্থিতিতে কিভাবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, কিংবা কোন পরিস্থিতি আপনি কিভাবে আপনার নিজের অনুকূলে নিতে পারেন, কিংবা আপনি যে শিক্ষক হতে যাচ্ছেন, আপনার ক্লাসে একটা ছেলে বা একটা বাচ্চা বা একটা মেয়ে দুষ্টামি করছে, আপনি কিভাবে কনভিন্স করবেন, এগুলো সব কিন্তু উপস্থিত বুদ্ধিমত্তার মধ্য দিয়ে কিন্তু এটা দেখা হয়। কাজেই ভাইবাটা শুধুমাত্র ইনফরমেশন না, যে আপনি ইনফরমেশন জানলেন এটা কিন্তু ভাইবা না, অনেক কিছু এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু আপনাকে দেখা হবে ভাইবাতে। কাজেই এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে আপনি রপ্ত করতে পারেন আর যদি আপনি সেটি ভাইবা বোর্ডে প্রকাশ করতে পারেন, তাহলে আপনি সর্বোচ্চ নম্বরটি পাবেন। এবার আপনি আসেন যে এই ভাইবা বোর্ডে ভাইবা প্রার্থীদেরকে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনাকে কিভাবে ভাইবা উপযোগী করে কিভাবে আমরা আপনাকে বোর্ডে পাঠাবো। আচ্ছা, ভাইবা বোর্ডে আপনাকে কিভাবে আমরা বোর্ডে পাঠাবো, কোন তথ্যটি কিভাবে জানিয়ে আপনাকে বোর্ডে পাঠাবো, সে বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানানো হবে, শেখানো হবে। অর্থাৎ ভাইবা বোর্ডের ম্যানার কেমন হবে, আপনি কোন ইউনিভার্সিটির কি আপনার রেজাল্ট, সেটা ডাজেন্ট ম্যাটার। আপনি ভাইবা বোর্ডে আপনার এডুকেট ম্যানার, অর্থাৎ আপনি এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত, প্রবেশ থেকে প্রস্থান পর্যন্ত 10 মিনিট বা 15 মিনিট যে ভাইবা বোর্ডে থাকবেন, সে সময় আপনার এডুকেট ম্যানার কেমন হবে। অর্থাৎ ভাইবা বোর্ডে আপনি কার প্রতি কনসেন্ট্রেটেড হবেন, কিভাবে দৃষ্টি নিক্ষেপ করবেন, কখন আপনি বলবেন সরি স্যার এ ব্যাপারে আমার বিশদ জানা নেই, কখন আপনি বলবেন সরি স্যার এ ব্যাপারে আমার জানা নেই, কখন আপনি বলবেন সরি স্যার এই মুহূর্তে আনসারটি মনে পড়ছে না, কিংবা কখন আপনি বলবেন সরি স্যার, অর্থাৎ কখন আপনি বলবেন যে সরি স্যার এই মুহূর্তে আনসারটি মনে পড়ছে না, কখন আপনি বলবেন সরি স্যার এই ব্যাপারে আমার বিশদ জানা নেই। এগুলো সব কিন্তু আপনাকে শেখানো হবে ভাইবা বোর্ডে যাবার পূর্বে আমাদের পক্ষ থেকে, বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনাদের কোর্সের মধ্যে কিন্তু এটি থাকবে। অর্থাৎ আপনার এডুকেট ম্যানার কেমন হবে।
2 নম্বর হচ্ছে যে আপনার ড্রেস কোড কেমন হবে, ছেলেরা কোন ড্রেসে যাবে, মেয়েরা কোন ড্রেসে যাবে, এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে শেখানো হবে। আচ্ছা, আপনারা যারা অ্যাডমিটেড হতে ইন্টারেস্টেড তারা আমি একটু নম্বর দেখাচ্ছি, আর আমাদের প্রতিনিধি আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কিভাবে ভাইভাতে ভর্তি হবেন, এ ব্যাপারে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা একটু যোগাযোগ করবেন। ভাইবার ড্রেস কোড কেমন হবে, অর্থাৎ আমি একটা কথা প্রায়ই বলি যে আপনি অনেক কথাই জানতে পারেন, কিন্তু ভাইবা বোর্ডে আপনার জানা কথার মধ্যে কতটুকু ভাইবা বোর্ডকে জানাবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার অনেক ড্রেস থাকতে পারে, অনেক পোশাক থাকতে পারে, কিন্তু কোন ড্রেস বা কোন পোশাকটা ভাইবা বোর্ডে পরে যাবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি অনেক জানতে পারেন কিন্তু বোর্ডকে কতটুকু জানাবেন, আপনি অনেক কিছুই বুঝতে পারেন কিন্তু বোর্ডকে কতটুকু বুঝাবেন। হ্যাঁ, আপনার চিন্তা কিংবা আপনার ভাবনা এটা আপনার ব্যক্তিগত মূল্যবোধ, বাট বোর্ডকে কীভাবে কনভিন্স করবেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটি প্রাইমারির ভাইবা স্পেশালি, বাট এই ভাইবাটি প্রোগ্রামে যদি আপনারা যুক্ত হন, যারা ইন্টারেস্টেড প্লিজ আপনাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। যারা ইন্টারেস্টেড বা যারা ভর্তি হচ্ছেন তাদের শুধু প্রাইমারি চাকরি না, প্রাইমারি সহ বাংলাদেশের যে কোনো চাকরির জন্য কিন্তু এই কোর্সটি অত্যন্ত ফ্রুটফুল। নামে মাত্র একটা ফিতে আপনাদেরকে পড়ানো হচ্ছে, এবং এই ক্লাসগুলো আপনাদেরকে জুমের মাধ্যমে ক্লাস হবে, সরাসরি আপনারা আমার সাথে ক্লাস করবেন। আপনারা আপনাদের প্রশ্নগুলো আমার কাছে তুলে ধরবেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, আপনারা আমাকে আনসার দিবেন। এগুলো একেবারে একটা লাইভ ক্লাস। হ্যাঁ, কাজেই এটি অত্যন্ত ইফেক্টিভ এবং একটা ফ্রুটফুল ক্লাস। ভাইবার ড্রেস কোড কেমন হবে, তারপরে হচ্ছে ভাইবাতে কোন প্রশ্নের উত্তর কতটুকু ও কীভাবে দিতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা কথা। ভাইবাতে কোন প্রশ্নের উত্তর কতটুকু এবং সেটা কিভাবে, কতটুকু বলতে এটিকে লেন্দি আনসার দিবেন, নাকি স্পেসিফিক আনসার দিবেন, নাকি অল্প কথায় আনসার দিবেন, নাকি বড় কথা দিয়ে আনসার দিবেন, এই জিনিসটা আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। তারপরে কিভাবে আনসারটি দিবেন, এই আনসারটি দেবার সময় আপনি কাদের প্রতি খেয়াল করে আনসারটি দিবেন, বোর্ড চেয়ারম্যানের প্রতি নাকি বোর্ড সদস্যের প্রতি, নাকি আনসারটি কতটুকু আপনি দিবেন, এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তারপরে হ্যাঁ, আপনাদের একটু পরে আমি নাম্বারটা দিচ্ছি। ভাইবাতে জানা উত্তর কিভাবে গুছিয়ে বলতে হবে। আপনি ভাইবাতে অনেক উত্তর জানতে পারেন, কিন্তু সেই উত্তরের মধ্যে কতটুকু আপনি গুছিয়ে আনসারটি দিবেন। এই যে গুছিয়ে কথা বলা, হ্যাঁ, এই যে গুছিয়ে কথা বলা, এটা কিন্তু আমাদের কোর্সের মধ্যে থাকবে। অর্থাৎ এই কোর্স করলে পারে আপনি গুছিয়ে কথা বলার একটা প্র্যাকটিস কিন্তু আপনার হয়ে যাবে। গুছিয়ে কথা বলা বলতে অনেকে আছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে পারে সে বাড়তি আনসার দেয়, ভাইবা বোর্ড কিন্তু বিরক্ত হয়। আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনাকে জিজ্ঞাসা করা হলে যে মুক্তিযুদ্ধের নাম শুনেছেন, জাস্ট এতটুকু প্রশ্ন, তখন আপনার আনসারটি হবে জি স্যার মুক্তিযুদ্ধের নাম শুনেছি, কিংবা জি স্যার শুনেছি। তারপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে মুক্তিযুদ্ধটা কতদিন ধরে চলছিল, কিংবা মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল। এই যে প্রশ্নগুলো, এই টাইপের অনেক প্রশ্ন আপনাকে ভাইবা বোর্ডে করা হয়। তা আপনি কতটুকু আনসার গুছিয়ে দিবেন, এটা কিন্তু গুছিয়ে আনসার দেওয়াটা আপনার প্র্যাকটিসটা কিন্তু আমাদেরকে ক্লাসে করানো হবে, অর্থাৎ সেটা আপনাকে শেখানো হবে। তারপরে হচ্ছে ভাইবাতে অ্যানালাইটিক্যাল প্রশ্ন কোনগুলো, ক্রিটিক্যাল প্রশ্ন কোনগুলো, ইনফরমেটিভ প্রশ্ন কোনগুলো, এবং সেগুলোর যৌক্তিক উত্তর কীভাবে কতটুকু দিতে হবে এটাও শেখাবো। আমি আবারও বলছি, আমি অন দ্য রেকর্ড বলছি, এই বিদ্যাবাড়িতে প্রথমবারের মতো প্রাইমারি ভাইবা প্রোগ্রাম লঞ্চ করেছে অনলাইনে, এবং এখন অনেকে কিন্তু ভাইবা প্রোগ্রাম তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা করাচ্ছেন, এটা বিদ্যাবাড়িকে ফলো করছে। এটা আমি অন দ্য রেকর্ড বলছি, এবং এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। এর আগে আপনারা কোনো জায়গায় এই কোর্সটি কিন্তু কেউ চালায়নি, সেটা আমাদের কনসার্ন না। বাট এতটুকু বলছি, আমি মিলন স্যার, আমি ভাইবা এক্সপার্ট, আপনারা অনেকে আমাকে চেনেন, এবং আমি 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে। এবং আমার যারা স্টুডেন্ট, যারা বিসিএসে যারা আমার স্টুডেন্ট, তারা পুলিশের অনেকে এসপি হয়ে গেছে 29 বিসিএসে, অ্যাডমিনিস্ট্রেশন অনেকে ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে, এবং আমি দীর্ঘদিন যাবত বিসিএসের ভাইবা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। কাজে ভাইবার সংশ্লিষ্ট বিষয়ে আমার মোটামুটি একটা ভালো নলেজ রয়েছে, এবং আশা করি বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনাদেরকে যে বিষয়গুলো শেখানো হবে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে এগুলো আমি আপনাদেরকে ক্লাসে শেখাবো। ভাইবাতে কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলেও কিভাবে বিনয়ের সাথে সরি বলে বোর্ডকে সন্তুষ্ট করা যায়, এটার প্র্যাকটিসও কিন্তু আপনাকে শেখাবো। যে একটা প্রশ্নের উত্তর আপনি জানেন না, কিন্তু যে আনসারটি আপনি জানেন না, এই জিনিসটা আপনি বোর্ডকে কীভাবে বুঝাবেন। আপনি ধরেন একটা প্রশ্নের আনসার জানেন না, সেই আনসারটা আপনি বোর্ডকে কীভাবে বলবেন, এটাও কিন্তু আপনাকে প্র্যাকটিস করাবো। যে স্যার আনসারটি আমি জানি না, এখন এই আনসারটি আপনি জানি না, আপনি কি এটা বলবেন, নাকি সরি স্যার আনসারটি আমার জানা নেই। দুটো আনসার কিন্তু দু রকম। আপনি বললেন যে আমি জানি না স্যার, আমি পারি না স্যার, আর সেই কথাটা আপনি বলবেন সরি স্যার উত্তরটি আমার জানা নেই। তা আপনি কতটুকু হাম্বল হয়ে, পোলাইট হয়ে আপনি এক্সপ্রেশন, আপনার প্রেজেন্টেশন হচ্ছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কাজে আপনার এটিকেট ম্যানার, আপনার ড্রেস কোড, কতটুকু আনসার দিতে হবে, কিভাবে দিতে হবে, কতটুকু আনসার গুছিয়ে বলতে হবে,
কোন প্রশ্নের উত্তরটি, কোনটি ক্রিটিক্যাল প্রশ্ন, কোনটি টেকনিক্যাল প্রশ্ন, কোনটি অ্যানালাইটিক্যাল প্রশ্ন, কোনটি ইনফরমেটিভ প্রশ্ন, এবং সেগুলোর উত্তর কিভাবে আপনি দিবেন, কতটুকু দিবেন, কিভাবে দিবেন, এগুলো কিন্তু আপনাকে প্রচুর প্র্যাকটিস করানো হবে। এবং কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে সেটি কিভাবে আপনি আনসারটি দিবেন, এটাও কিন্তু আপনাকে প্র্যাকটিস করা হবে এই কোর্সের মধ্যে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে তৃতীয় ধাপের গোল্ড লাইভ ব্যাচে ভর্তি চলছে। এবার একটু নম্বরগুলো প্রত্যেকে একটু লিখে নেন। যারা ইন্টারেস্টেড এই কোর্সটি করবার জন্য, যারা ইন্টারেস্টেড, বিদ্যাবাড়িতে নামে মাত্র একটা ফি নিয়ে আপনাদের ভর্তি করানো হবে। বিদ্যাবাড়ি যিনি কর্ণধার, আপনারা জানেন তিনি একজন অত্যন্ত আপনাদের এই চাকরি বান্ধব, যারা অর্থাৎ চাকরির প্রতি যাদের একটা ইচ্ছা রয়েছে, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে যে সমস্ত মেধাবী মুখগুলো রয়েছে, সে সমস্ত মেধাবী মুখগুলো যাতে চাকরি পায়, হ্যাঁ, সামর্থ্যের অভাবে যারা সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না, ঠিক তাদেরকে কিন্তু বিদ্যাবাড়ির কর্ণধার শ্রদ্ধেয় মুকুল স্যার কিন্তু সেই সুযোগটাই কিন্তু আপনাদেরকে করে দিচ্ছেন। কাজে এই ক্লাসগুলো নিতে গিয়ে আপনাদেরকে সামান্য মাত্র একটা কোর্স ফিতে নেওয়া হবে। এটা একটা সেবামূলক একটা সার্ভিস দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনাকে এই চাকরি উপযোগী করবার জন্য। এটা এখান থেকে যে প্রতিষ্ঠান খুব বেশি লাভ করতে চাচ্ছে তা কিন্তু না, নামে মাত্র একটা ফিতে নেওয়া হচ্ছে। এই নম্বরগুলোতে আপনারা প্লিজ একটু কন্ট্যাক্ট করবেন এখানে। এবং আমি আরেকটি কথা বলে রাখি, বিদ্যাবাড়িতে আপনারা যারা ক্লাস করেন, এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, এই প্রতিষ্ঠানে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন, এই প্রতিষ্ঠানের টেকনোলজি এবং এখানকার শিক্ষকদের কোয়ালিটি প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যথেষ্ট কর্ডিয়াল এবং আপনারা প্রত্যেকে বেনিফিটেড হচ্ছেন। বিশেষ করে এই যে ভাইবা প্রোগ্রামটি, এটা আমি বলছি আপনারা আমার ক্লাসগুলো করলে আপনারা বুঝতে পারবেন যে স্যার আপনি ক্লাসে শুরু করবার পূর্বে সেমিনারে যে কথাগুলো বলেছেন সেটা কীভাবে আপনার এটাকে আমি আপনাকে টু দ্য পয়েন্টে মিলিয়ে দেবো কথাগুলো। এই নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করবেন। এখন আসেন, আপনাদেরকে কতগুলো মডেল ভাইবা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিভিয়াস যে ভাইবাতে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নের আঙ্গিকে আমি আপনাকে আনসারটা দিচ্ছি। ধরেন আপনি ভাইবা বোর্ডে প্রবেশ করলেন, প্রবেশ করার সময় আপনি কোন ভাষায় প্রবেশ করবেন, কোন ভাষায় তাদের কাছ থেকে অনুমতি নেবেন। আপনি কি বলবেন যে স্যার আমি কি আসতে পারি সেটি বলবেন, নাকি মে আই কাম ইন স্যার এটি বলবেন, নাকি অনুমতি ছাড়াই ভাইবা বোর্ডে আপনি ভেতরে প্রবেশ করবেন? এটা কিন্তু আপনার পছন্দ। অর্থাৎ আপনি প্রবেশ করবার পূর্বে আপনি অবশ্যই ভাইবা বোর্ডের কাছে অনুমতি নেবেন যে মে আই কাম ইন স্যার, অথবা স্যার আমি কি আসতে পারি। এরপরে আপনি গেলেন, গিয়ে দরজাটি বন্ধ করলেন, করার পরে আপনার সামনে একটা চেয়ার রয়েছে, মাঝখানে একটা টেবিল আছে, সেই টেবিলে যারা বসে আছেন, বিজ্ঞ সদস্য যারা আছেন, চেয়ারে বা টেবিলে বসার পূর্বে আপনাকে অনুমতি নিতে হবে। স্যার আমি কি বসতে পারি, ইংরেজিতে যদি বলেন স্যার মে আই হ্যাভ আ সিট, অথবা স্যার আমি কি বসতে পারি। আপনি বসলেন, ভাইবা বোর্ড আপনাকে অনুমতি না দিলে কিন্তু আপনি বসবেন না। ভাইবা বোর্ড বললো যে ঠিক আছে বসো, আপনি বসলেন। বসার পরে ভাইবা বোর্ডকে একটা থ্যাঙ্কস গিভ করবেন, থ্যাংক ইউ স্যার। তাহলে আপনি অনুমতি নেওয়ার পূর্বে, মানে বোর্ডে প্রবেশ করবার পূর্বে আপনি প্রথমে অনুমতি নিলেন যে স্যার আমি কি আসতে পারি বা মে আই কাম ইন স্যার। এরপর দরজাটি বন্ধ করবেন, করার পরে আপনি চেয়ারের সামনে বা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বোর্ডের কাছে আপনি কি বলবেন, প্রথমে আপনি সালাম বা নমস্কার বা আদাব এটি আপনি বলবেন। বলার পরে আপনি বলবেন স্যার আমি কি বসতে পারি। বোর্ড আপনাকে বসতে বললো, বসার সাথে সাথে আপনি বসে ইজি হয়ে বসে আপনি বলবেন থ্যাংক ইউ স্যার। বাস আপনার ভাইবা বোর্ড আপনার ভাইবা কার্যক্রম শুরু করে ফেললো। এই যে আপনি বললেন থ্যাংক ইউ স্যার, ভাইবা বোর্ডে চেয়ারে বসলেন, বসার আগে অনুমতি নিলেন, চেয়ারে বসার পর আপনি থ্যাঙ্কস গিভ করলেন, এটা কিন্তু আপনার ভাইবার নম্বর শুরু হয়ে গেল। এরপরে আপনাকে জিজ্ঞাসা করা হলো যে প্রথম প্রশ্নটি আপনাকে করা হলো, বলেন তো যে আপনার নামের সাথে মিল আছে এমন একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো। দিস ইজ নট ইনফরমেটিভ প্রশ্ন, এটা কিন্তু ইনফরমেটিভ প্রশ্ন না। আপনার নামের সাথে মিল আছে এমন একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো, এটা কিন্তু ইনফরমেটিভ প্রশ্ন না। ইনফরমেটিভ প্রশ্ন হচ্ছে যে, যেমন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশে কয়টি ঋতু, আপনি বলবেন 6টি ঋতু, এটা কিন্তু ইনফরমেটিভ প্রশ্ন। কিন্তু আপনার নামের সাথে মিল আছে এমন একজন বিখ্যাত ব্যক্তির নাম, এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে এটা একটা শর্তযুক্ত প্রশ্ন। প্লিজ প্রত্যেকে একটু খেয়াল করেন, এটা কিন্তু একটা হ্যাঁ দরজাটা আপনি বন্ধ করে সামনে আগাবেন। এখন দরজাটা বন্ধ করার সময় আপনি বড় একটা শব্দ করে ঢুকলেন, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন হবে। এরপর আপনি দরজা বন্ধ করে আপনি বোর্ডের সামনে যাওয়ার সময় আপনি টক 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 করে হাঁটতে হাঁটতে গেলেন, নাকি আপনি ভদ্রভাবে হাঁটতে হাঁটতে যাবেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। এরপরে আসেন, এখানে আপনাকে যে প্রশ্নটি করা হয়েছে যে আপনার নামের সাথে মিল আছে এমন একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো, এটা কিন্তু সিম্পল প্রশ্ন না। আপনি একটু খেয়াল করেন, এই প্রশ্নটা কিন্তু একটা শর্তযুক্ত প্রশ্ন, অর্থাৎ এটাকে বলে কন্ডিশনাল প্রশ্ন। এর মধ্যে দুটো কন্ডিশন দেওয়া আছে, যে বিখ্যাত ব্যক্তির নাম জিজ্ঞাসা করছে
আর 2 নম্বর হচ্ছে যে আপনার নামের সাথে মিল আছে। তাহলে তো বিখ্যাত ব্যক্তি অনেকে হতে পারে, আপনি অনেক বিখ্যাত ব্যক্তির নাম জানতে পারেন পৃথিবীতে, কিন্তু সেই বিখ্যাত ব্যক্তির সাথে আপনার নামের যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি বিখ্যাত ব্যক্তির নাম কিন্তু আপনি বলতে পারছেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে। আবার আপনার নামের সাথে মিল আছে এমন অনেক ব্যক্তি রয়েছে কিন্তু তারা বিখ্যাত ব্যক্তি না। এখন যদি আপনি এই দুটো বিষয়কে গুরুত্ব না দিয়ে একটা আনসার করে বসেন তাহলে কিন্তু ইওর আনসার রাইট আনসার না, এটাই কিন্তু প্রমাণিত হবে। তাহলে দেখেন, আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে বিশ্লেষণ করে দিচ্ছি যে আপনার নামের সাথে মিল আছে এমন একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো। এই উত্তরটি দেবার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার নামের সাথে মিল আছে এমন ব্যক্তি আপনাকে জানতে হবে। 2 নম্বর, সেই ব্যক্তি বিখ্যাত কিনা। সে ব্যক্তি বিখ্যাত রাজনীতিবিদ হতে পারে, বিখ্যাত কোনো মন্ত্রী হতে পারেন, বিখ্যাত প্রধানমন্ত্রী হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, বিখ্যাত কবি হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, বিভিন্ন রকম হতে পারেন। কাজেই এই প্রশ্নটি কিন্তু আপনাকে লাইটলি নেওয়ার সুযোগ নেই, এই প্রশ্নটি কিন্তু আপনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অর্থাৎ আপনার নামের সাথে বিখ্যাত ব্যক্তির মিল আছে এমন বিখ্যাত ব্যক্তির নাম আপনাকে জানতে হবে এবং সেই বিখ্যাত ব্যক্তির কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে। এখন যদি বলেন যে স্যার আমি তো খুব সমস্যা পড়ে গেলাম আপনার কাছ থেকে এই কথাটি শোনার পরে, আমার নামের সাথে তো বিখ্যাত ব্যক্তির নামের মিল নেই, বা বিখ্যাত ব্যক্তি কে আছেন আমার নামের সাথে এমন ব্যক্তি সম্পর্কে তো স্যার আমি জানি না, তাহলে আমি কি করব? দেখেন, সেটার কিন্তু একটা আনসার আছে। আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে কোনো প্রশ্নের উত্তর না জানলে সেটা আমি কিভাবে আপনাকে শেখাবো। ধরেন আপনার নামের সাথে বিখ্যাত ব্যক্তির নামের মিল নেই, কিংবা বিখ্যাত ব্যক্তি আছে বটে কিন্তু আপনি জানেন না। এই জাতীয় প্রশ্নের আনসার দিতে গিয়ে জাস্ট আপনি একটা আনসারই বলবেন, সরি স্যার। আপনি বেশি কিছু বলবেন না, শুধু আপনি এতটুকু আনসার দিবেন, জাস্ট এই প্রশ্নের উত্তর আপনি এতটুকু বলবেন, সরি স্যার। আর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, আর বাকি কথা বলার দরকার নেই। সরি স্যার, আমার নামের সাথে মিল আছে এমন বিখ্যাত ব্যক্তির নাম আমি জানি না, আমি পারি না। বা সরি স্যার, আমার নামের সাথে বিখ্যাত ব্যক্তির নামের মিল আছে এমন ব্যক্তি সম্পর্কে স্যার আমার জানা নেই। আপনি এতটুকু না বলে শুধু সংক্ষেপে আপনি বলবেন, এত কথা না বলে সংক্ষেপে আপনি বলবেন সরি স্যার। বাকি কথাটা বোর্ড বুঝে নিক। হয়তো এমন হতে পারে যে আপনার নামের সাথে বিখ্যাত ব্যক্তির নাম রয়েছে, মিল আছে, সেটি আপনি জানেন, কিন্তু এই মুহূর্তে ভাইবা বোর্ডে আপনার সেটা মনে পড়ছে না। কিংবা আপনার নামের সাথে বিখ্যাত ব্যক্তির নামের মিল নেই, আপনি এটা জানেন না, আপনি সেটা বলছেন না, কিন্তু এটা হচ্ছে যে আপনার ইন্টেলেকচুয়ালিটি, এটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্স, এটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তা। সবাই কি আমার কথা বুঝতে পারছেন কিনা? যে আপনার নামের সাথে মিল আছে এমন বিখ্যাত ব্যক্তির নাম বলেন, আপনি জাস্ট একটা আনসার দিবেন, সরি স্যার। কিন্তু সেই সরিটা বলার সময় আপনি যথেষ্ট হাম্বল হয়ে আপনাকে বলতে হবে। সেই সরিটা বলার সময় আপনি কি দাম্ভিকভাবে বলবেন সরিটা? না, আপনাকে অত্যন্ত হাম্বল হয়ে আপনাকে বলতে হবে সরি স্যার। এর অর্থ ভাইবা বোর্ড বুঝে নিক। আমি যে আনসারটি দিতে পারছি নি, দুঃখিত স্যার বা সরি স্যার, আমি যে আনসারটি দিতে পারছি নি, আসলে কি আমার আনসারটি জানা নেই, নাকি আমি বোর্ডে নার্ভাস হয়ে গেছি, নাকি আমি ভুলে গেছি, আমার এত বাড়তি কথা বলার দরকার নেই। এতটুকু যদি আপনি বুঝান ভাইবা বোর্ডে যে সরি স্যার, এতটুকু যদি বলেন, তাহলে ভাইবা বোর্ড বুঝে যাবে যে আপনার মধ্যে বুদ্ধিমত্তা রয়েছে, আপনি অত্যন্ত বুদ্ধিমান। এই যে তথ্যগুলো আপনি কোনো গাইড বই পড়ে এগুলো শিখতে পারবেন না। যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, আমি আবারও বলছি, আমি 29 BCS থেকে BCS এর ভাইবার স্টুডেন্ট পড়াই। আমি বিদ্যাবাড়িতে ভাইবা প্রোগ্রামের দায়িত্বে আছি, কাজে এই বিষয়গুলো আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে দেখেন, 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে বলেন তো আমরা কবে স্বাধীন হয়েছি? খেয়াল করেন, সূক্ষ্ম একটা প্রশ্ন। আপনি হয়তো মনে করতে পারেন হ্যাঁ ভর্তি হতে চাই, আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করেন, আমরা কবে স্বাধীন হয়েছি? আমরা হয়তো মনে করতে পারি অনেকেই উত্তরটাতে খুব সহজ উত্তর। দেখুন, আমরা কবে স্বাধীন হয়েছি, প্রশ্নটি যদি করা হয় আমরা কবে স্বাধীন হয়েছি, তাহলে এটির উত্তর হবে 26 মার্চ 1971। 1971 সালে 26শে মার্চ, যেদিন আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছি, সেদিন আমরা স্বাধীন হয়েছি। আর যদি প্রশ্ন হয় যে বলুন তো আমরা কবে স্বাধীনতা পেয়েছি, খেয়াল করেন, কবে স্বাধীন হয়েছি? 26শে মার্চ 1971। আর স্বাধীনতা কবে পেয়েছি বলতে এটার অর্থ হচ্ছে যে আমরা পাকিস্তানিদেরকে পরাজিত করে চূড়ান্তভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি কবে, ওই সেদিনই আমরা স্বাধীনতা পেয়েছি। সেটার উত্তর হবে 1971 সালের 16ই ডিসেম্বর।
1971 সালের 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়েছি কিংবা স্বাধীনতা অর্জন করেছি কিংবা চূড়ান্ত বিজয় অর্জন করেছি, আর 1971 সালে 26শে মার্চ আমরা স্বাধীন হয়েছি। আপনারা কখনো এই বিষয়গুলো চিন্তা করেননি এবং অনেকে এগুলো বিষয় চিন্তা করে না, পট করে একটা আনসার দিয়ে দেয়। ভাইবা বোর্ড বুঝে নেয় যে তার বুদ্ধিমত্তা কোন জায়গাটায়, শুধু তথ্য আনসারটা দিলেই কিন্তু আপনার হবে না। কাজে আপনাকে মাথায় রাখতে হবে স্বাধীন হয়েছি আর স্বাধীনতা পেয়েছি কিংবা বিজয় অর্জন করেছি, প্রশ্নগুলো কিন্তু 3টা প্রশ্ন 3 রকম আপনাকে মাথায় রাখতে হবে। এবং ইদানিং সময়ে এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে করা হচ্ছে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে 26শে মার্চ আমাদের কি দিবস? আমরা অনেকে বলি স্যার স্বাধীনতা দিবস বা স্বাধীনতা দিবস। এখন হয়তো বলতে পারেন 26শে মার্চ কি দিবস, এটা তো আমরা জন্মের পর থেকে শিখে আসছি। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, কিন্তু আপনি আগেই বলছিলাম যে কোন প্রশ্নের উত্তরটুকু আপনি কিভাবে দিবেন, কতটুকু দিবেন, কোন ভঙ্গিতে দিবেন। তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 26 মার্চ আমাদের কি দিবস, তাহলে এটির উত্তর হবে স্যার 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শিখে নেন স্যার 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্যার 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্যার 26শে মার্চ অনেক উপকার পেয়েছি। দেখেন যে একজন কমেন্ট করছে আমাদের জান্নাতুল ফেরদৌস, স্যার আমি বিদ্যার দ্বিতীয় ধাপে ভাইবা দিয়েছি, বিদ্যাবাড়ি থেকে অনেক উপকার পেয়েছি। আমি আগে বলছিলাম, আমি অন দ্য রেকর্ড বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি যে যারা আমার ক্লাস করছেন বিদ্যাবাড়িতে 2nd ধাপ এবং 1st স্টেপ এবং 2nd স্টেপে যারা ভাইবা ক্লাস করছেন, তারা ভাইবা বোর্ড থেকে বের হয়ে এসেই বিদ্যাবাড়ি ক্লাসরুমে ঢুকেই তারা বলছেন যে স্যার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদ্যাবাড়ির প্রতি এবং এই ক্লাসগুলো করে স্যার আমরা অনেক বেশি বেনিফিটেড হয়েছি। তাহলে 26শে মার্চ আমাদের কি দিবস? আপনি কি আনসার দিবেন? আপনি তো আনসার দিতেন স্বাধীনতা দিবস। আর আমি হলে আনসারটা দিব বা আমি হলে আনসারটা দিতাম স্যার 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। চাকরি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি অ্যালাউ করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। স্যার 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমি আনসারটি দেওয়ার সময় কিন্তু তাদেরকে আমি স্যার অ্যাড্রেস করছি, এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তারপরে 17 মার্চ আমাদের কি দিবস? 17 মার্চ আমাদের কি দিবস? আপনারা জানেন এই 17 মার্চ হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস, হ্যাঁ এই আনসারটা কিন্তু আপনাকে এভাবে দিতে হবে। এখন যদি আপনাকে বলা হয় যে বঙ্গবন্ধুর জন্মদিনটিকে কেন আমরা জাতীয় শিশু দিবস হিসাবে পালন করি, কোথায় পাবেন এই আনসারটি? তাহলে আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতার মহান স্থপতি, যিনি যার বলিষ্ঠ নেতৃত্বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সে বঙ্গবন্ধু কিন্তু শিশুদেরকে অত্যন্ত ভালোবাসতেন, শিশুদেরকে অনেক পছন্দ করতেন, তাই তার দিনটিকে আমরা জাতীয় শিশু দিবস হিসাবে পালন করি। তাহলে আনসারটি যদি আপনাকে প্রশ্নটি যদি করা হয় যে 17 মার্চ কি দিবস, তাহলে আপনি কিন্তু জাতীয় শিশু দিবসটা আগে বলবেন না, আপনি বলবেন যে স্যার 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং একই সাথে এটি আমাদের জাতীয় শিশু দিবস। আপনি শুধু শিশু দিবস বলবেন না, শিশু দিবস তো জাতীয় হতে পারে কিংবা আন্তর্জাতিক হতে পারে, এটা কিন্তু জাতীয় শিশু দিবস, এটা হচ্ছে জাতীয় শিশু দিবস, মানে এটি বাংলাদেশের শিশু দিবস। কাজেই এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার বলে আপনি মনে করেন? এটাকে বলে অ্যানালাইটিক্যাল প্রশ্ন, এটাকে বলা হয় অ্যানালাইটিক্যাল প্রশ্ন। তার মানে হচ্ছে যে এখানে কিন্তু আপনাকে শর্ত দেওয়া আছে যে একজন আদর্শ শিক্ষকের, বলা হয়নি কিন্তু একজন শিক্ষকের, বলা হয়েছে একজন আদর্শ শিক্ষকের, অর্থাৎ একজন আইডিয়াল টিচারের। তাহলে শিক্ষক এবং আদর্শ শিক্ষকের মধ্যে ডিফারেন্স রয়েছে। একজন শিক্ষক সে অনেক কিছুই শেখাতে পারে, কিন্তু কোনটুকু একজন ছাত্রের জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আদর্শ শিক্ষক আর শিক্ষক কিন্তু এক না। তাহলে শর্ত হচ্ছে আদর্শ শিক্ষক। আর আপনি মনে করেন, অর্থাৎ অ্যাকর্ডিং টু ইউ, অর্থাৎ ইন ইউর ওপিনিয়ন, অর্থাৎ অ্যাকর্ডিং টু ইউ, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যান আইডিয়াল টিচার শুড বিলং সাম কোয়ালিটি, অ্যাকর্ডিং টু কোন জাতীয় কোয়ালিটিগুলো? এই উত্তর তো আমি আপনাকে ক্লাসে শিখিয়ে দিব যে একজন আদর্শ শিক্ষকের কী কী কোয়ালিটি থাকা দরকার। তার সময়ানুবর্তিতা, তার নিয়মানুবর্তিতা, হ্যাঁ, পড়ানোর সময় আন্তরিকতা, ধৈর্যশীলতা, এরকম অনেকগুলো কোয়ালিটি আছে। এই কোয়ালিটিগুলো আপনি ভাইবা বোর্ডে বলার সময় কিন্তু বোর্ড বুঝে যাবে যে আপনি চাকরিটি পাওয়াটা ডিজার্ভ করেন নাকি ডিমান্ড করেন। আপনাদের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট, যারা ক্লাসগুলো শুনছেন দেখছেন প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন, একটু কমেন্ট করেন তো যে এই কথাগুলো যে শুনছেন আপনারা, এগুলো কি কোনো বই পুস্তকে আপনারা পাবেন?
নিশ্চয় পাবেন না। এবং এই কথাগুলো যে অত্যন্ত এক্সপেন্সিভ, অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা ইতোমধ্যে ইট হ্যাজ বিন প্রুভেন, ইতোমধ্যে এটা প্রমাণিত হয়েছে যে এই কথাগুলো কখনো আপনি কোনো গাইড বই আপনার পড়েননি এবং এই জিনিসগুলো কখনো আপনি ভাবেননি। এভাবে আপনাকে পরবর্তী প্রশ্ন যদি বলা হয় একটি বিদ্যালয়ে ম্যানেজারের ভূমিকা কে পালন করেন, তাহলে মনে রাখবেন একটি বিদ্যালয়ের ম্যানেজারের ভূমিকা বা ব্যবস্থাপনার ভূমিকা পালন করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। আপনাকে এই আনসারটি এভাবে দিতে হবে যে স্যার একটি বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সেই বিদ্যালয়ের ম্যানেজারের ভূমিকা পালন করেন, অর্থাৎ ব্যবস্থাপনা। ম্যানেজার মানে হচ্ছে ব্যবস্থাপক, ব্যবস্থাপক মানে হচ্ছে যিনি ব্যবস্থাপনা করেন, যিনি সমন্বয় করেন, যিনি ডাইরেক্ট করেন। তাহলে একটা বিদ্যালয়ের প্রধান হচ্ছেন সম্মানিত প্রধান শিক্ষক। সেই সম্মানিত প্রধান শিক্ষক কিন্তু একটা বিদ্যালয়ের ম্যানেজারের ভূমিকা পালন করেন। এটা কিন্তু এটি প্রাইমারির ভাইবার প্রশ্ন, কাজে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি আনসারটা কিভাবে দিবেন। এরপরে পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে সাংবিধানিকভাবে বাংলাদেশের নাম কি। তাহলে সাংবিধানিকভাবে বাংলাদেশের নাম কি, আলটিমেটলি কিন্তু প্রশ্নটি এরকম না যে বাংলাদেশের নাম কি, আপনাকে শর্ত দেওয়া হয়েছে যে সাংবিধানিকভাবে বাংলাদেশের নাম কি। এর অর্থ হচ্ছে যে সংবিধানে বলা আছে বাংলাদেশের নামটি কি, তাহলে এটির উত্তর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সাংবিধানিকভাবে বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন, আসলে সময়ের স্বল্পতা হেতু বা আমি যেহেতু একটা পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করছি তাই আপনাদের অনেক আনসার দিতে পারছি না। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে আপনাদের ক্লাসে আনসারগুলো দিব। আপনাদের প্রাইমারি যে ভাইবা ক্লাসটি, যতগুলো ক্লাস সব আমি নিব বিদ্যাবাড়িতে ইনশাল্লাহ। আগে 2টা ব্যাচ কমপ্লিট করেছি, প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের। এডুকেট ম্যানার থেকে শুরু করে প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সব কিছু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। এবার আসেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে। দেখুন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতি তিনি কিন্তু হেড অফ স্টেট বা রাষ্ট্রপ্রধান। তাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন, কোন শব্দ দিয়ে অ্যাড্রেস করবেন আপনি শিখে নেন। সেই শব্দটি হচ্ছে মহামান্য। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে? বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি। আপনাকে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের নাম জিজ্ঞাসা করিনি, আপনাকে বলা হলো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে। আপনি বললেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, টোটালি রং আনসার, টোটালি অপরাধমূলক আনসার। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। আর যদি আপনার নামটি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নাম কি, তাহলে আপনি বলবেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাহলে একটা হচ্ছে রাষ্ট্রপ্রধান কে আর রাষ্ট্রপ্রধানের নাম কি, দুটো এক আনসার না। রাষ্ট্রপ্রধান কে আর রাষ্ট্রপ্রধানের নাম কি, দুটো এক আনসার না, দুটো এক আনসার না। এগুলো প্রত্যেকটা জিনিস আপনাকে ক্লাসে শেখানো হবে। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। কিংবা আপনাকে যদি বলা হয় বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের উপাধি কি, মহামান্য রাষ্ট্রপতি। এই বিষয়গুলো আপনি কোনো জায়গায় শিখতে পারবেন। এভাবে মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট, মহামান্য আপিল বিভাগ, মাননীয়র ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপমন্ত্রী, মাননীয় অ্যাটর্নি জেনারেল, মাননীয়, এরকমভাবে কাকে মাননীয়, কাকে মহামান্য, কাকে হিজ এক্সিলেন্সি, কাকে হার ম্যাজেস্টি, কাকে হিজ হাইনেস, এগুলো সব কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। কাজে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ক্লাসে শেখানো হবে। বাংলাদেশের সরকার প্রধানকে, বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। এরপরে আপনাকে যদি বলা হয় যে বলেন তো যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি পেয়েছি, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি পেয়েছি, এটিকে বলে ক্রিটিক্যাল প্রশ্ন। তো তার উত্তর হচ্ছে যে স্যার মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশকে পেয়েছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশকে পেয়েছি। এই যে প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে আমি কৌশলটা শিখালাম খুব অল্প কথায়। এটা তো মূল ক্লাস না। মূল ক্লাসে আমি আপনাদেরকে আরও বিশদ শিখাবো কাকে মহামান্য বলতে হয়, কাকে মাননীয় বলতে হয়। কোনো প্রশ্নের উত্তর যদি আপনি না পারেন তাহলে আপনাকে বলতে হবে, ধরেন একটা প্রশ্নের উত্তর আপনি পারছেন না, আপনাকে জিজ্ঞাসা করা হলো যে বলেন তো 6 দফা কবে বঙ্গবন্ধু ঘোষণা করেছেন। এখন যদি 1966 সালে আপনি যদি না বলতে পারেন তাহলে তো আপনার চাকরি হবে না, কারণ 6 দফা অত্যন্ত আমাদের কাছে স্পর্শকাতর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে 1966 সালে
ধরেন এই আনসারটা আপনার ভাইবা বোর্ডে খেয়াল নেই। এখন যদি বলেন যে স্যার 6 দফা বঙ্গবন্ধু কবে ঘোষণা করেছেন সেটা স্যার আমি জানি না, আপনি নিশ্চিত থাকেন আপনাকে নির্ঘাত ফেল করিয়ে দেওয়া উচিত। এখন আপনি তো আনসার দিতে পারছেন না, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন সরি স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। আপনি বলবেন না যে সরি স্যার আমি জানি না, সরি স্যার আমি পারি না। এটা আপনি না বললে আপনি কি বলবেন? সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। এরকমভাবে সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? আপনি বলবেন যে আমেরিকার প্রেসিডেন্ট, স্যার আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন। এই যে আপনি যদি বলেন যে মিস্টার জো বাইডেন, তাহলে আপনাকে একরকম নাম্বার দিবে। আর যদি আপনি বলেন যে জো বাইডেন, তো জো বাইডেন তো নিশ্চয়ই আপনার বন্ধু না। কাজেই আপনাকে মাথায় রাখতে হবে যে কোন কথা কোন জায়গায় কিভাবে বলতে হয়। জো বাইডেন কিন্তু আপনার বন্ধু না, সে কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি। এখন জো বাইডেনের নামটা আপনাকে কিন্তু জানতেই হবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম জানতে হবে। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কেনিয়ার রাষ্ট্রপতির নাম কি, উগান্ডার প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে সরি স্যার উগান্ডার রাষ্ট্রপতি বা কেনিয়ার প্রধানমন্ত্রীর নাম আমি মুখস্থ করেছিলাম স্যার, কিন্তু আমি ভুলে গেছি, এই জাতীয় উত্তরগুলো হচ্ছে আপনাকে ভাইভাতে ফেলের কারণ। যে কেনিয়ার রাষ্ট্রপতি উগান্ডার প্রধানমন্ত্রীর নাম আপনাকে কে মুখস্থ করতে বলছে, এটা তো আপনার জানার দরকার ছিল না। কাজী কিছু কিছু উত্তর আছে যে উত্তরগুলো আমি আপনাকে বলে রাখছি, কিছু কিছু উত্তর আছে যে উত্তরগুলো ইউ মাস্ট হ্যাভ টু নো, আপনাকে অবশ্যই জানতে হবে। কিছু কিছু উত্তর আছে ইউ শুড নো, আপনার জানা উচিত। কিছু কিছু উত্তর আছে ইউ হ্যাভ টু নো, আপনাকে জানতে হবে। কিছু কিছু উত্তর আছে ইউ আর টু নো, আপনার জানা দরকার, আপনার জানতে হয়। কাজেই কোনটি জানা দরকার, কোনটি জানতে হবে, এগুলো সব কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি ভাইবা বোর্ড ফেস করবেন, আপনার প্রবেশ থেকে শুরু করে অবস্থান এবং প্রস্থান পর্যন্ত 10টা মিনিট আপনার কথা বলে আপনার অঙ্গভঙ্গি করে বোর্ডের প্রতি অনুগত হয়ে হাম্বল হয়ে আপনি কিভাবে বোর্ডকে সন্তুষ্ট করে সর্বোচ্চ নম্বরটি পাবেন। আপনারা জানেন যে বিদ্যাবাড়ি কাজে বিশ্বাসী, কমিটমেন্টে বিশ্বাসী। এখানকার শিক্ষক যারা ক্লাস নিচ্ছেন প্রত্যেকটা শিক্ষক কোয়ালিফাইড। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আপনাদের সাথে, আপনাদের ভাইবা ক্লাসগুলো আমি নিব। আমি প্রথমে বলছিলাম, আমি অন দ্য রেকর্ড বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি। আপনারা অনেকে আমাকে চেনেন, মিলন স্যার অনেকে আপনাকে আমাকে চেনেন, এবং বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসার আছেন বাংলাদেশে, অনেক ক্যাডার অফিসার। আমি বলতে পারি ইনশাল্লাহ প্রায় হাজারখানি ক্যাডার অফিসার আমার হাত ধরে অফিসার হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। কাজে আমি আপনাদের সেই ক্লাসগুলো নিব, সব ক্লাসগুলো আমি আপনাদেরকে ক্লাসে বুঝিয়ে দিব। এখন তো সব আপনাকে ক্লিয়ার করতে পারছি না, আপনাদেরকে কোর্স প্ল্যানটা দেখাচ্ছি। এই কোর্স প্ল্যানটি দেখাচ্ছি কিভাবে এই কোর্স প্ল্যানটি সাজানো হয়েছে। একটু খেয়াল করে দেখেন, প্রথম ক্লাসটি থাকবে ভাইবা বেসিক ক্লাস। এই ক্লাসে আপনাদের এডুকেট ম্যানার শেখানো হবে, কিভাবে কোন সময় কাকে গুরুত্ব দিয়ে কথা বলবেন। ভাষা আন্দোলন অন্যান্য 2 নম্বর ক্লাস। মুক্তিযুদ্ধের উপরে 2টা ক্লাস থাকবে। বঙ্গবন্ধু সংবিধান বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, সাম্প্রতিক চলমান বিশ্ব, সাবজেক্ট ভিত্তিক মডেল প্রশ্ন। আরেকটি বিষয় সেটি হলো যে স্পেশাল 2টা মক ভাইবা নিব আমি অনলাইনে, পার্সন টু পার্সন, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করব, সেগুলোর আনসার আপনারা দিবেন। কি ভুল হচ্ছে সেটা আমি ক্লাসে শিখিয়ে দিব। শুধু এতটুকু বলছি, আপনাদেরকে নামে মাত্র ফিতে ভর্তি করানো হচ্ছে এবং 2-1 দিনের মধ্যে ব্যাচটি স্টার্ট হয়ে যাবে। আমাদের একটা টার্গেটেড স্টুডেন্ট ফিল আপ হয়ে গেলে পারে অনেকে ভর্তি হয়ে গেছে, যতটুকু আমি জানি প্রায় 500 স্টুডেন্ট হ্যাভ বিন গট অ্যাডমিটেড। আমরা আগামী 2-1 দিনের মধ্যে ক্লাসটি স্টার্ট করে দিব, এরপরে আবার আরেকটা ব্যাচ শুরু করব। তো যারা আপনারা ভর্তি হতে চাচ্ছেন, আমি আপনাদের স্ক্রিনে নম্বর দেখিয়েছি এবং আমাদের প্রতিনিধি যে নম্বরটি আপনাদেরকে শো করছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন। শুধু এতটুকুই বলবো যে আপনারা আজকে যে ক্লাসটি করলেন, এই ক্লাসের মধ্য দিয়ে একটা মেসেজ কনভে করতে চেয়েছি। আপনি অনেক কিছুই জানেন, বাট আপনি কতটুকু জানাবেন সেটা কিন্তু আপনার বিষয়। আপনার অনেক পোশাক থাকতে পারে, কোন পোশাকটি পরে যাবেন সেটা আপনার বিষয়। কোন সময় আপনি হাম্বল হয়ে সরি বলবেন, কোন সময় এক্সট্রিমলি সরি বলবেন, কোন সময় আমার জানা নেই স্যার, আমি জানি না স্যার, আমি পারি না স্যার, আমি বিশদভাবে বলতে পারছি না স্যার, স্যার এই ব্যাপারে আমার ধারণা নেই স্যার। অনেক বিষয় আছে যেগুলো আপনারা কখনো খেয়াল করেননি। তো যার শুরু আছে তার শেষ আছে। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ। যারা ক্লাসে বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছেন তাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকে ভর্তি হয়ে যাবেন এবং আপনাদের সাথে যারা পরিচিত আছে তাদেরকে জানিয়ে দিবেন। এবং আমি চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সাথে বলছি, আমি আবারও চ্যালেঞ্জ নিতে চাচ্ছি যে বিদ্যাবাড়িতে যারা ভর্তি হবেন, যে সার্ভিসটা আপনারা নেবেন,
আর অন্য কোনো জায়গায় এই সার্ভিসটা এভাবে আপনারা পাবেন কিনা এটা নিয়ে আমি চ্যালেঞ্জ নিতে চাই আপনাদের সাথে। সবার জন্য শুভকামনা। বিদ্যাবাড়ির সাথে ছিলেন, থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে ক্লাস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। চাকরি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি অ্যালাউ করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে।